আমাদের চেনা পৃথিবীর মানচিত্রে এমন কিছু সমুদ্রপথ আছে যা বন্ধ হয়ে গেলে গোটা বিশ্বের রান্নাঘর থেকে শুরু করে কলকারখানা সব স্তব্ধ হয়ে যাবে। আন্তর্জাতিক বাণিজ্যের ভাষায় এগুলোকে বলা হয় চোক পয়েন্ট বা সংকীর্ণ সামুদ্রিক পথ। এমনই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হল হরমুজ প্রণালী। গল্পের শুরুটা এখানেই। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র উত্তেজনার রেশ বিশ্ববাসী এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু ভূরাজনীতিতে রঙ্গমঞ্চে স্বস্তির সময় নেই। সেই সংকটের ধোঁয়া কাটতে না কাটতেই এবার ধেয়ে এসেছে আরও একটি নতুন এবং অত্যন্ত ভয়ানক হুমকি। আর এই নতুন বিপদের কেন্দ্রবিন্দু হল বাবেল মানদেব প্রণালী। সময়টা 2026 সালের 16 জুলাই। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স একটি চাঞ্চল্যকর খবর সামনে আনে। বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়ে যায়। খবরটি ছিল, যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলির ওপর হামলা চালায় তবে ইরানও আর হাত গুটিয়ে বসে থাকবে না। তারা পাল্টা চাল হিসেবে ইয়েমেন এবং আফ্রিকার হর্ন অঞ্চলের মাঝখানে অবস্থিত এই কৌশলগত বাবেল মানদেব প্রণালীটি সম্পূর্ণ বন্ধ করে দেবে। এরকমই নির্দেশ দিয়েছে তাদের সমর্থিত হাউথি গোষ্ঠীকে, যা একটা জঙ্গি সংগঠন। এখন প্রশ্ন উঠতেই পারে, এই হাউথি কি সত্যি এত বড় একটি আন্তর্জাতিক সমুদ্রপথ অবরুদ্ধ বা লক করে দেওয়ার মতো সামরিক সামর্থ্য রাখে, নাকি এটি কেবল যুক্তরাষ্ট্রকে চাপে রাখার জন্য ইরানের একটা কূটনৈতিক চাল বা ফাঁকা আওয়াজ? বিশেষজ্ঞের মতে এই সামর্থ্যের বিতর্কটি আসলে এখন গৌণ বা দ্বিতীয় সারির। আসল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়ের জায়গাটি হলো অন্যখানে। যদি কোনোভাবে এই প্রণালীটি বন্ধ হয়ে যায় তবে তা সরাসরি আঘাত করবে ভারতকে। কারণ ভারতের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় 1/3 বা 33% পণ্য এই একমাত্র পথ দিয়েই যাতায়াত করে। ফলে ভারতের অর্থনীতির জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সরাসরি ঝুঁকি। কিন্তু এই পরিস্থিতি আমাদের সামনে একদমই নতুন নয়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে আমরা এই রকম এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি আগেও হয়েছিলাম 2024 সালে। চলুন একটু পিছনে ফিরে দেখা যাক। 2023 সালের অক্টোবর মাসে যখন ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ শুরু হয়, ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠী, যাদের আমরা সবাই হাউথি নামে চিনি, তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ইসরায়েলের দিকে একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরিস্থিতি আরও বিপজ্জনক মোড় নেয় তখন 2023 সালের নভেম্বর মাস থেকে 2024 সালের মার্চ মাসের মধ্যে হাউতিরা লোহিত সাগরে চলাচল করি অন্তত 40টি বাণিজ্যিক জাহাজের ওপর একের পর এক হামলা চালায়। হাউতিদের দাবি ছিল এই জাহাজগুলো হয় ইসরায়েলের মালিকাধীন, না হয় এগুলো ইসরায়েলের বন্দরের দিকে যাচ্ছিল। বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্য পথে এমন তাণ্ডব দেখে বিশ্বনেতারা চুপ করে বসে থাকতে পারেননি। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন সচল রাখতে এবং লোহিত সাগরের নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে 2023 সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি বহুজাতিক সামরিক জোট গঠিত হয়, যার নাম দেওয়া হয় অপারেশন প্রসপেরিটি গার্ডিয়ান। এই জোটে সিঙ্গাপুর, শ্রীলঙ্কা সহ একাধিক মিত্রদেশ সামিল হয়। এরপর 2024 সালের জানুয়ারি মাসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদও হাউতির এই হামলার বিরুদ্ধে রেজলিউশন 2722 গ্রহণ করে। একই সময় ইসরায়েলও সম্পূর্ণ একতরফাভাবে ইয়েমেনে হাউতির ঘাঁটির ওপর বিমান হামলা চালাতে শুরু করে। এই চরম উত্তেজনার মধ্যেই 2024 সালের 26 জানুয়ারি থেকে 27 জানুয়ারির মধ্যে হাউতিদের আক্রমণে আক্রান্ত হয় ব্রিটিশ তেলবাহী জাহাজ। সেই জ্বলন্ত জাহাজ দেখে নাবিকদের প্রাণ বাঁচাতে বীরত্বের সঙ্গে এগিয়ে আসে ভারতীয় নৌবাহিনী এবং তাদের সফলভাবে উদ্ধার করে। পরবর্তীতে 2025 সালের মে মাসে যখন যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি ঘোষণা দেয়, ততদিনে সামরিক দিক থেকে হাউতিরা অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু ততক্ষণে আন্তর্জাতিক বাণিজ্যে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছিল। এখন বোঝা দরকার এই হামলার ফলে বিশ্ব বাণিজ্যে ঠিক কতটা বড় ধাক্কা লেগেছিল এবং বিমা কোম্পানিগুলো এই পথ নিয়ে কেন আতঙ্কিত থাকে। সমুদ্রপথে যে জাহাজগুলো চলে সেগুলির কোটি কোটি টাকার নিরাপত্তা নির্ভর করে সামুদ্রিক বিমা বা মেরিন ইন্স্যুরেন্স কোম্পানিগুলির ওপর। আর এই কোম্পানিগুলো স্বভাবগতভাবেই অত্যন্ত ঝুঁকি বিমুখ, অর্থাৎ তারা সামান্য ঝুঁকিও নিতে চায় না। আপনাদের জানিয়ে রাখি, বিশ্বের 90% বেশি বড় বাণিজ্যিক জাহাজ মাত্র 12টি আন্তর্জাতিক প্রোটেকশন অ্যান্ড ইন্ডেমনিটি ক্লাবের মধ্যে বিমাকৃত থাকে। ফলে এই ক্লাবগুলো যখন সুরক্ষার নিয়ম কঠিন করে দেয় তখন জাহাজ মালিকদের সামনে বিকল্প পথ খুবই সীমিত পড়ে থাকে। ঠিক একই ঘটনা ঘটেছিল 2024 সালে। হাউতিদের হামলার ভয়ে 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের মার্চ মধ্যে অন্তত 20,000টি বড় মালবাহী জাহাজ সুয়েজ খালের সংক্ষিপ্ত পথটি পুরোপুরি এড়িয়ে চলতে বাধ্য হয়। তার আফ্রিকার একদম নিচের অংশ অর্থাৎ কেপ অফ গুড হোপ বা উত্তমাশ অন্তরীপ ঘুরে হাজার হাজার কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিয়ে যাতায়াত শুরু করে। এই দীর্ঘপথ ঘোরার ফলে বেশ কয়েকটি সমস্যা হয়। প্রথমত, ভারতের জন্য প্রয়োজনীয় জরুরি কাঁচামাল ও পণ্য আমদানিতে ব্যাপক বিলম্ব ঘটে, যা দেশের বাজারের ওপর চাপ তৈরি করে। দ্বিতীয়ত, আধুনিক যুগে বিশ্ব বাণিজ্য কার্যত এক ধাক্কায় প্রায় 170 বছর আগের পুরনো সমুদ্রপথে ফিরে যেতে বাধ্য হয়, যখন সুয়েজ খাল তৈরিই হয়নি। এই সংকটের ফলে মিশর, যাদের সুয়েজ খালের আয়ের 1/4 বা 25% রাজস্ব
রাতারাতি তারা হারিয়ে ফেলে। অন্যদিকে লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলাত বন্দর কোনো জাহাজ না আসায় পুরোপুরি অচল হয়ে পড়ে এবং 2024 সালের জুলাই মাসের মধ্যে তারা দেউলিয়া বা ব্যাংক্রাপসি ঘোষণা করে দেয়। এবার ফিরে আসা যাক বর্তমান পরিস্থিতিতে। অতীতের এই 2024 সালের সংকটের চেয়ে এবার 2026 সালের এই সংকট আরও বেশি জটিল, অনিশ্চিত এবং বিপজ্জনক। কেন? এর পিছনে প্রধানত 4টি বড় কারণ রয়েছে। প্রথম কারণ, মার্কিন ফোকাস শিফট। বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সামরিক বাহিনীর মূল মনোযোগ এখন হাউতির ওপর নয়, বরং সরাসরি ইরানের ওপর কেন্দ্রীভূত। তাই আমেরিকার নৌবাহিনী আগের মতো লোহিত সাগরের সাধারণ নিরাপত্তা নিশ্চিত করতে ততটা পারবে কিনা বলা যাচ্ছে না। দ্বিতীয়ত, ভারত ইরান সম্পর্কের সমীকরণ কিন্তু পরিবর্তন হয়েছে। 2024 সালেও যখন ভারতগামী জাহাজের ওপর হাউতিরা হামলা চালিয়েছিল, তখন নয়াদিল্লিকে পর্দার আড়ালে থেকে সরাসরি তেহরানের সঙ্গে কথা বলতে হয়েছিল এবং ইরানের হস্তক্ষেপে সেই হামলা কিন্তু বন্ধ হয়েছিল। কিন্তু তৎকালীন সময়ে ভারত ইরান সম্পর্কে যে মসৃণ পরিস্থিতি ছিল আজকের ভূ রাজনীতিতে, তা কিন্তু বদলে গেছে। ফলে সরাসরি এবার তেহরানের সাহায্য পাওয়া কতটা সহজ হবে তা কিন্তু বলা যাচ্ছে না। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি রাজনৈতিকভাবে বিভক্ত। ফলে তারা মুখে লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার আহ্বান জানালেও হাউতিদের বিরুদ্ধে কোনো যৌথ সামরিক বাহিনী বা অ্যাকশন অনুমোদনের সম্ভাবনা নেই বললেই চলে। চতুর্থ কারণ, চীনের নিজস্ব চাল। পরাশক্তি চীনের অবস্থান এখনও সম্পূর্ণ ভিন্ন। তারা কোনো আন্তর্জাতিক জোটে না গিয়ে নিজেদের বাণিজ্যের জাহাজ সুরক্ষার জন্য হাউতিদের সঙ্গে এক ধরনের গোপন বা পারস্পরিক সমঝোতা এই পথই বেছে নেবে। অর্থাৎ চীন নিজের আখের গুছিয়ে নেবে, কিন্তু বাকি বিশ্বের জন্য পথটি অনিরাপদই থেকে যাবে। ভারতের ওপর হবে সরাসরি আঘাত। যদি এই পরিস্থিতিতে হাউতিরা আবারও বাবেল মানদেব প্রণালীতে নতুন করে হামলা শুরু করে, তবে ভারতের অর্থনীতির ওপর তার কী প্রভাব পড়বে? এমনিতেই হরমুজ প্রণালীর সংকটের কারণে ভারতের বাজারে একটা চাপ তৈরি হয়ে রয়েছে। তার উপর যদি বাবেল মানদেব বন্ধ বা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তবে ভারতীয় অর্থনীতি দ্বিগুণ চাপের মুখে পড়বে। নিরাপত্তার কথা ভেবে ভারত সরকার ইতিমধ্যে একটি কড়া নির্দেশ জারি করেছে, যার অধীনে হরমুজ প্রণালীতে যাতায়াতকারী কোনো বাণিজ্যিক জাহাজে ভারতীয় নাবিক বা ক্রু মোতায়েন করা যাবে না। কিন্তু একটু ভেবে দেখুন, হরমুজ প্রণালীর চেয়েও বহুগুণ ব্যস্ত এবং দীর্ঘ পথ হলো বাবেল মানদেব। এই বাবেল মানদেবের মতো বিশাল রুটে যদি একই ধরনের নিষেধাজ্ঞা জারি করতে হয়, তবে তা কার্যকর করা কিন্তু মোটেও সহজ হবে না। আর যদি জোর করে তা করাও হয়, তবে আন্তর্জাতিক শিপিংয়ে কর্মরত হাজার হাজার ভারতীয় নাবিকদের নিরাপত্তা যেমন বিঘ্নিত হবে, ঠিক তেমনি তাদের রুজি রোজগার, জীবিকাও কিন্তু চরম অর্থ সংকটের মুখে পড়বে। তাহলে এখন সমাধান কি? ভারতের এখানেই একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। ভারতকে এখন আন্তর্জাতিক স্তরে অত্যন্ত চতুর ও সাহসী পদক্ষেপ নিতে হবে। ভারত নিজেদের বিশ্বগুরু বলে, এখন তাদের দেখাতে হবে যে তারা কি আসলেও বিশ্বগুরু কিনা। ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে 2024 সালে যখন আমেরিকা এই হাউতি বাহিনীদের দমন করার জন্য একটি সামরিক বাহিনী গঠন করেছিল বিভিন্ন দেশের সহায়তায়, ফ্রান্স কিন্তু তাতে যোগ দেয়নি। কিন্তু 2026 সালে আজকের দিনে দাঁড়িয়ে সেই পুরনো রাজনৈতিক পরিস্থিতি আর নেই। ফ্রান্সেরও অবস্থান বদলেছে। বর্তমানে ফ্রান্স এবং জাপান এই দুই পরাশক্তির অর্থনীতি কিন্তু লোহিত সাগরের এই বাণিজ্য পথের ওপর গভীরভাবে নির্ভরশীল। আর কাকতালীয়ভাবে এই দুই দেশেরই আফ্রিকার জিবুতিতে নিজস্ব একটি সামরিক ঘাঁটি রয়েছে, যা ঠিক বাবেল মানদেব প্রণালীর মুখে অবস্থিত। শুধু তাই নয়, ফরাসি এবং জার্মানি নৌবাহিনী বিগত দিনে বহুবার ভারতীয় নৌবাহিনীর সঙ্গে অত্যন্ত সফলভাবে যৌথ সামরিক মহড়াও করেছে। বিপদের এই মোড়েই ভারতের সামনে তৈরি হয়েছে একটি মস্ত বড় সুযোগ, নিজেকে বিশ্বগুরু প্রমাণ করার। 2024 সালে সেই অর্থনৈতিক বিপর্যয়ের পুনরাবৃত্তি ঠেকাতে ভারতকে এখন একটি ট্রিপল অ্যালায়েন্স বা কূটনৈতিক চাল চালতে হবে। ভারতকে ফ্রান্স এবং জাপানের সঙ্গে হাত মিলিয়ে একটি যৌথ নৌ টাস্ক ফোর্স গঠন করতে হবে, যা সরাসরি বাবেল মানদেবের প্রণালীটিকে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দেবে। এর পাশাপাশি ভারতকে আরও দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির দ্বারস্থ হতে হবে, মিশর এবং সৌদি আরব। গাজা ইস্যুর কারণে নিজেদের অভ্যন্তরীণ রাজনীতির কথা মাথায় রেখে এই দুই দেশ 2024 সালে আমেরিকায় তৈরি জোটে অংশ নেয়নি। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। গত 20 জুলাই হাউতিরা সরাসরি সৌদি আরবের জাহাজের ওপরে একটি সামুদ্রিক অবরোধ ঘোষণা করে দিয়েছিল। এর মানে হলো এখন সৌদি আরবের নিজস্ব জাহাজ চলাচলই হুমকির মুখে। আর সুয়েজ খালের আয় কমে যাওয়ায় মিশরের অর্থনীতিও কিন্তু বিপন্ন। যেহেতু এবার তাদের নিজেদের অর্থনৈতিক পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তাই ভারতের উচিত মিশর এবং সৌদি আরবের সঙ্গে টেবিলে বসে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করা। সুয়েজ খাল থেকে শুরু করে বাবেল মানদেব পর্যন্ত সমগ্র লোহিত সাগরের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতকে এই অঞ্চলের প্রধান দেশগুলির সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় বজায় রাখতে হবে। এখানে একটা বিষয় যেটা খুব পরিষ্কারভাবে বোঝা দরকার, ভারত যে টাস্ক ফোর্সের কথা ভাবছে সেটি কিন্তু কোনো স্থায়ী বা রাজনৈতিক সামরিক জোট নয়।
এটি হবে সম্পূর্ণ বাণিজ্যিক সুরক্ষা নৌ টাস্ক ফোর্স, অর্থাৎ এর একমাত্র লক্ষ্য হবে স্রেফ ব্যবসা বাণিজ্যের জাহাজগুলিকে পাহারা দিয়ে নিরাপদে পার করে দেওয়া। এই ব্যবস্থায় ভারতের ভূমিকা অত্যন্ত কেন্দ্রীয়। ভারতের নিজস্ব ইনফরমেশন ফিউশন সেন্টার ইন্ডিয়ান ওশান রিজিয়ন এই পুরো সমুদ্র পথের ওপর 24 ঘন্টা কড়া নজরদারি রাখবে এবং সমস্ত লাইভ ডেটা বা তথ্য সরবরাহ করবে। অন্যদিকে জিবুতিতে ঘাঁটি থাকা ফ্রান্স ও জাপান যোগাবে স্থলভিত্তিক লজিস্টিক ও জ্বালানি সহায়তা। এই যৌথ বাহিনীর একটি নির্দিষ্ট রুলস অফ এঙ্গেজমেন্ট বা যৌথ কার্যবিধি থাকবে। যদি কোনো জলদস্যু বা হাউথি গোষ্ঠী বাণিজ্যিক জাহাজের উপর হামলা করে, তবে এরা যৌথভাবে পাল্টা আঘাত আনবে। ইউরোপ, ভারত কিংবা জাপানগামী যে কোনো বেসামরিক বা বাণিজ্যিক জাহাজ চাইলে এই টাস্ক ফোর্সের কাছে এসকর্ট বা নিরাপত্তা চাইতে পারে। এই পদক্ষেপটি আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের একটি নিজস্ব নীতি রয়েছে, যার নাম সাগর, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন। এই টাস্ক ফোর্স সফল হলে তা প্রমাণ করবে যে ভারত শুধু নিজের স্বার্থ দেখে না, বরং আন্তর্জাতিক নিয়ম ও রীতিনীতির প্রতি সম্মান রেখে বিশ্ব বাণিজ্যের নিরাপত্তা দিতেও সম্পূর্ণ দায়বদ্ধ। আরবি ভাষায় বাবেল মানদেবের একটি মানে রয়েছে, একটি ঐতিহাসিক অর্থ রয়েছে। এর অর্থ হলো অশ্রুর দুয়ার বা গেট অফ টিয়ার্স। প্রাচীনকালে এই সংকীর্ণ ও বিপজ্জনক পথ পার হতে গিয়ে বহু নাবিক প্রাণ হারাতেন বলেই হয়তো এরকম নামকরণ করা হয়েছিল। আজ 2026 সালে দাঁড়িয়ে আধুনিক বিশ্ব বাণিজ্য ও ভারতীয় অর্থনীতির সামনে এই পথটি আরও এক নতুন অশ্রুর দুয়ার হয়ে ওঠার উপক্রম করেছে। তবে 2024 সালের ভারত আর 2026 সালে ভারতের মধ্যে তফাৎ আছে অনেকটাই। আজ ভারতের কাছে এমন এই সংকট মোকাবিলার আধুনিক সামরিক ক্ষমতা রয়েছে, ঠিক তেমনি রয়েছে এক বিশাল আন্তর্জাতিক দায়িত্ব। এখন দেখার বিষয় নয়াদিল্লি কীভাবে ফ্রান্স, জাপান, সৌদি আরবকে সঙ্গে নিয়ে লোহিত সাগরের এই গোলকধাঁধায় ভারতের অর্থনীতিকে সুরক্ষিত করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পছন্দ হলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।